এই বিতর্কতে কিভাবে দেখছেন যে তুলসী গাভাট ভারতে এসছেন, তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি একটি বলেছেন যে খেলাফত যে আন্দোলন বাংলাদেশে চলছে, এটা বৈশ্বিক এক ধরনের তাদের উদ্দেশ্য লক্ষ্য আছে এবং এই খেলাফিস্টদের বিরুদ্ধে আমেরিকা সোচ্চার, তারা মনোনিবেশ করবে এবং তাদেরকে চিহ্নিত করে তাদের শক্তি ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা পদক্ষেপ নেবে। এই যে আমরা দেখেছি যে 5ই আগস্টের পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির তারা প্রকাশ্যে আমাদের জাতীয় সংসদের পাশে সমাবেশ করেছে। তারা 2 সপ্তাহ আগে শুক্রবার বিশাল মিছিল শোডাউন করেছে খেলাফত রাষ্ট্র কায়েম করার জন্য। আমরা ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে তাদেরকে আমরা দেয়াল লিখনে ভরপুর দেখেছি। তারাও কিন্তু এই শেখ হাসিনা পতনের আন্দোলনে বড় ভূমিকা পালন করেছে বলে আমরা পত্রপত্রিকা নানাভাবে জেনেছি। ফলে তাদেরকে সেভাবে কন্টেন্ট করা যায়নি। বাংলাদেশে আইনগতভাবে তারা নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ আমেরিকা নিষিদ্ধ, ভারতে নিষিদ্ধ, পাকিস্তান নিষিদ্ধ। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এখানে যে আন্দোলন করছে, যে দাবি প্রকাশ্যে আসছে, সেটি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কিনা বা আজকের এই পরিস্থিতি তৈরি করছে কিনা, এই প্রশ্ন তৈরি করছে কিনা, আপনি কিভাবে দেখেন? জি হাবিব ভাই। বন্ধ হয়ে গেছিল ভাই। আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? হ্যাঁ, আমি প্রশ্ন শুনেছি। জি প্লিজ। হ্যাঁ, আপনার প্রশ্ন আমি শুনেছি। আপনাকে ধন্যবাদ। আপনার এই অনুষ্ঠান যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাদেরকে আমার সালাম। আমার সহ আলোচক আমার অত্যন্ত প্রিয় মহিউদ্দিন মোহনকে আমার শুভেচ্ছা। উনি যেভাবে কথাগুলো বলেছেন, আমি ওই ভাষা না বললেও ওনার সাথে আমি একমত। কারণ এই মুহূর্তে বাংলাদেশকে এই সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগে অভিযুক্ত করে কোনো কথা বলার মতো সুযোগ আমরা একদমই দেখি না। এবং যেভাবে নির্যাতন, ওই তো সংখ্যালঘু কারা, সংখ্যালঘুই তো যারা, তাদেরই তো নির্যাতন। দাঙ্গা হলো তো তাদের বিরুদ্ধেই দাঙ্গা, বা তাদের বিরুদ্ধেই আপনার নির্যাতন অভিযোগ আসবে। আমি সেটি বলছি আর কি, যে দাঙ্গা বলতে যেটা বোঝা যায়, দাঙ্গা আমাদের বাংলাদেশে দাঙ্গা হলে হিন্দু মুসলমান দাঙ্গাই হয়। এবং উনি যে কথা বলেছেন, উনি ওই সংখ্যালঘু বলতে হিন্দুদের কথাই বলেছেন। আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পর ওইভাবে আপনার হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, ব্যাপক নির্যাতন হয়েছে, সেটি বলার সুযোগ না। তা হয়েছে কিছু কিছু জায়গায়, আপনার কিছু মন্দির টন্দির ভেঙেছে, অল্প কিছু। ওরকম ব্যাপকভাবে যেভাবে বলা হচ্ছে তা না। এবং তারপরে লাগাতার ভাবে তাদের অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তারা এই জন্য ভারতে তারা চলে যাওয়ার জন্য তারা নদীর কূলে গিয়ে দাঁড়িয়েছে, নদী পার হতে চেয়েছে, রাস্তায় তারা গেছে, হাজার হাজার সংখ্যালঘুরা ভারতে যাওয়ার অপেক্ষা আছে। নানান কাহিনী ভারতের, যেমন রিপাবলিক বাংলা প্রতিদিন বলতো, আমরা বারবার এটা বলার চেষ্টা করতাম। আমি তাদের সাথে অংশগ্রহণও করেছি টকশোতে। এই যে মিথ্যাচার, এখন মার্কিন যুক্তরাষ্ট্র একটা পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, উনি কিভাবে ভারতে এই কথাটা বললেন, এটা আমার বোধগম্য না। আর আরেকটি কথা যেটা বলেছেন, যে খেলাফত কায়েমের জন্য এই যে সাম্প্রদায়িক গোষ্ঠী বা ইসলামিক দলগুলি তারা মাঠে নেমেছে, সচেষ্ট হয়েছে। তারিখ নিষিদ্ধ, হ্যাঁ, ওরা নিষিদ্ধ থাকা অবস্থায় কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন তারা ছিল। এখন সেই আমলিগ সরকার যাদেরকে শেষ করতে ঘোষণা করেছিল, এখন জামাত সেখান থেকে তারা বেরিয়ে এসেছে। কিন্তু হিজবুত তাহরিক এখন তারা চেষ্টা করবে তাদের কর্মকাণ্ড দিয়ে, তারা যদি সেই ধরনের কর্মকাণ্ড না করে, ওপেন রাজনীতি তারা করুক, সেটা সিদ্ধান্ত সরকারদের দিতে পারে। দিবে কি দিবে না তা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আমার কথা হলো যে যেটা বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং এই খেলাফত আন্দোলনের সাথে যারা যুক্ত বা এই দেখেছিল আইএস যেমন পিস্তা লাভ করেছিল, তখন তাকে দমন সৃষ্টি করেছিল যারা, আবার দমনের ক্ষেত্রেও তারা বড় ভূমিকা রেখেছিল। সেরকম যদি তারা দেশের অভ্যন্তরে এই ধরনের সংগঠনগুলোকে দমানোর চেষ্টা করেন, সেটা আমি মনে করি যে সেটা আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে সেটা মোটেই বেমানান, একেবারে বেমানান, মোটেই সমীচীন না। এই ব্যাপারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে বাংলাদেশ
এখন যে অর্থে বলা হচ্ছে সেই অর্থে কিন্তু নির্যাতন হচ্ছে না। একটা হাঙ্গামা সৃষ্টি করতে চায় বা একটা নতুন কাহিনী বানাতে চায়, সেটা ভিন্ন কথা। আমি মনে করি যে বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির দেশ, ভারতে যেভাবে দাঙ্গা হয়, যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়, একটা ফ্রিজে একজন ব্যক্তি গরুর মাংস রেখেছে, এই সন্ধ্যা পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে এমন কোন ঘটনা কি আছে? বাংলাদেশে ওই অর্থে দাঙ্গা হয় না, ওই অর্থে সংখ্যালঘু নির্যাতন হয় না। এখানে যেটা হয় সেটা স্বার্থের জন্য। আমার বাড়ির পাশে একজন আছে, তার জমিটা আমি দখল করবো, দখল করবো, আমি তার উপর তার নির্যাতন করলাম, মারপিট করলাম, যেন সেই এলাকা শেষ চলে যায়। এইরকম ঘটনা বেশি ঘটেছে এবং সেই সময় ঘটনাগুলো ঘটেছে সব আওয়ামী লীগের সময়। ৭২ থেকে ৭৫ আপনি দেখেন, আপনি হিসাব করে দেখেন পার্সেন্টেজ কত আওয়ামী লীগ ৭২ ৭৫। তখন তো তাদের যাওয়ার কথা না। পাকিস্তান বিদায় হয়েছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তখন তার দেশ ছেড়ে যাবে কেন? তখন আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কারণেই সেই সময় তারা দেশ ছেড়ে চলে গেছে। এরপরে যদি পরিসংখ্যান নেন, যতবার আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে ততবারই কিন্তু এই পার্সেন্টেজে এই সংখ্যালঘুরা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে ভারতে। এবং ওই পার্সেন্টেজ হিসাব করতে গেলে বিএনপির সময় খুবই কম। এবং তাদের জমি জমা দখল যা করেছে, আপনি দেখেন, হিসাব করে দেখেন, একটা আমরা ডাটা দিই, ৯৫% উপরে হলো আওয়ামী লীগ হয় কিনে নিয়েছে না জোরকে দখল করে নিয়েছে। বলেন, আমার কথাটাকে আপনি যাচাই করে দেখেন, ঘটনা সত্যি মিলবে। আমার কথা একটা যাচাই করে দেখেন। ছিল আর কোনো না দল না, আমি বলছি আইন দাঙ্গা, এই ওদের তো নির্বাচন নির্যাতন করেছে তো আওয়ামী লীগই, শুধু অন্য কোনো নির্যাতন করে নাই। আপনি দেখেন তো, হিন্দু মেয়েদের কয়জন বিয়ে করেছে মানে বিএনপি খুঁজে পাবেন? দুই একটা পেতে পারেন, ম্যাক্সিমাম তারাই করেছে। মানে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের দ্বারা, এবং আওয়ামী লীগের সময় দেশটা তারা বেশি করেছে। এখন নতুন করে যে একটা নিয়ে আসছে সামনে, যে ৫ই আগস্টের পর ব্যাপকভাবে এখানে তাদের উপর নির্যাতন হয়েছে, এই কথাটা মোটেই ঠিক না। এবং আমি মনে করি যদি দেশে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরে আসে, তাহলে এই যে সমস্ত ইসলামিক দলগুলি এখন যেভাবে তারা তাদের মতো করে চালাচ্ছে, যে যেমন ইচ্ছা সে তেমন ভাবে এখন যেহেতু কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের ক্ষমতা নেই, আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গেলে এগুলি আস্তে আস্তে কমে যাবে এবং ওই মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে এসে এই সমস্ত দমন করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। হাবিব ভাই, একটা প্রশ্ন আমি আপনার আলোচনার প্রেক্ষিতে একটু করতে চাই, ছোট করে উত্তর দেবেন। আপনি আওয়ামী লীগে বলেছেন যে আওয়ামী লীগ ৭১-এর পরে দখলদারিত্ব করেছে, হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন করেছে, এবং আপনি পরিসংখ্যান হাজির করলেন। কিন্তু আমরা দেখেছি যে ৭১ পরবর্তী সময় যতগুলো নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দিয়েছে বেশি, এবং হিন্দুরা আওয়ামী লীগটা ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে। তারা তো নির্যাতন সত্ত্বেও তারা কেন আওয়ামী লীগকে সমর্থন দেয়, অন্য কোনো দলকে বেছে নেয়নি তাদের নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে? এই জবাবটা কি? এর জবাব খুব পরিষ্কার। এই দেশের যারা সংখ্যালঘু বলতে হিন্দু বোঝায় যেটা, তারা কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগের কারণে না। তারা আওয়ামী লীগকে ভোট দেয়, তারা মনে করে যে আওয়ামী লীগের যিনি সবচেয়ে বড় নেতা, উনি তাদের কাছে ভগবান, ভগবান তুল্য তারা মনে করতো। অত্যাচার আওয়ামী লীগ করেছে, কিন্তু ভগবান, তাদের নিরাপত্তা সিকিউরিটি দেয় বলেই তারা ভোট দেয়। কিন্তু অন্য কোনো না 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 না, তাহলে অন্য দল সিকিউরিটি দিতে তাহলে চলে গেল কেন তারা? আমার পরিসংখ্যান তো আপনি আমার প্রশ্ন ভুল প্রমাণ করেন যে আওয়ামী লীগের বিএনপির সময় পার্সেন্টেজ আপনার সংখ্যালঘুরা ভারত চলে গেছে। দেখেন আপনি, দেখেন আপনি খুঁজে বের করেন, সারা বাংলাদেশে আপনি 1% পাবেন না। হিন্দু মেয়েদের বিয়ে করেছে 1% পাবে না বিএনপি। তাহলে এই দুইটাতে বড়, তাদেরকে জোর করে বিয়ে করা এবং তার জমি দখল করা, দুটাই আওয়ামী লীগ করেছে। তারপরেও তারা তাদেরকে ভোট দেয়। আমার মনে হয় যে সে আগামী দিনে নির্বাচনে এই জায়গাটা থেকে তারা সরিয়ে আসবে বলে বিশ্বাস করি। কারণ আমি এবার যে প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, গিয়ে দেখেছি যে মন্দিরের যে উন্নয়ন সেটা অনেক জায়গায় হয়নি। সে টাকা কোথায় গেছে আমি জানি না। আমি এই বাংলাদেশের সর্বপ্রথম আমি মনে করি আমার ৫৫টা মন্দির আছে আমার নির্বাচন এলাকায় ঈশ্বরতে ৮ ঘরে মিলে, আমি ৫৩টা নিজে উপস্থিত হয়েছি এবং আমাদের নেতা তার পক্ষ থেকে একটা শুভেচ্ছা, কিছু আর্থিক সহায়তা আমি তাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি এবং তাদের ওখানে গিয়ে দেখে এসেছি। অনেক মন্দিরই আছে ভাঙাচোরা। এত বছর ক্ষমতা থাকার পর যদি তারা করতোই, তাহলে এই মন্দিরগুলির অবস্থা তেমন হতো না। আমি বলেছি আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হিন্দুদেরকে আমরা আর পাহারা দেবো না, মন্দিরে আমরা আর পাহারা দেবো না। তারা আমার মুখে তাকিয়ে থাকে, কেন পাহারা দেবো না? রাত থেকে আমরা পাহারা দেবো না।
একদম পরিষ্কার বলে দেব যে কোনো মন্দির, কোনো যদি আপনার এই ওটাকে বলে আপনার প্রতিমা যদি পূজার সঙ্গে ভাঙচুর করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা নেব, আগে থেকে বলে দেবো, হয় যেন যদি না টাকায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার প্রত্যয়ের কথা বলেছেন।